ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কাল ছিটে পড়ে আছে, পড়ে যাচ্ছে তাই অবস্থা। আর ব্যথায় পিঠ পা প্রায় অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে এখনো ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে তিন যা মিলে রাতের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু মনে পড়েছে তিন জায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গোলাতো, সব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহিলা, ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলার গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ অভ্যাস, বদ স্বভাবের কারণে শায়ানের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমাচু করে বলে, জীবনে ওর গালাইতাম না ভাইজান, যদি গালাই তাহলে কুত্তার লগে দোস্তি করুম, কুত্তা আমার দোস্ত। এরপর 2 দিন ঠিক থাকে, তারপর যা করার তাই করে। শুদ্ধকে দেখে ভয় পাই বিধায় সে বাড়িতে থাকলে একদম কথা বলে না, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাত ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলে ফেলেছিল, মা জননী আপনি ছোট পোলা এরম খসখাইসা মেজাজের কেন? এই প্যাডে থাকতে কি খুশকা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মা বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এদিকে রান্নাঘরে গল্প আরো জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোপাতে ফোপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে ওই পাজি শুদ্ধ। সব জায়গায় শুধু পুরুষগিরি না দেখালে চলে না তার। ইস, চালাকার দিয়ে কত জোরে মারলো। এইভাবে কেউ কেউকে মারে, পুলিশও চোরকে এভাবে বোধহয় পেটায় না। আর কেউ কিছু বললো না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়াই দেখলো। এখানে প্রমাণ হয় বাড়ির কেউ আমাকে ভালোই বাসে না। কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলে ভালো হতো, তখন সবাই বুঝতো। এত মারকাটের কি দরকার ছিল? খুব কি এমন মস্ত বড় পাপ করেছে সে? শুধু তো টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মোদ্দা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তান যখন লাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উঠলে প্রেমের খাদে, আর সে খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন সে বোঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নিচে গিয়ে বিনোদন দেয় নিজেকে আর এবং নিজের মর্জিকে। তাই আর তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, আর করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপু টিকটক করে। তার লদে গদর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসে মেকআপ সুন্দরীও মিলে টিকটক করে। পড়াশোনায় পুরোই ডাব্বা। কলেজে ব্যাগ বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘোরে। পথে ঘাটে সুযোগ পেলে টিকটক করতে শুরু করে। এসব করে সমান সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নাই তো। এই সুখ তো অনিন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে। কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই তার সম্মানের পারদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না। এ বাড়িতেই জলজান্ত উদাহরণ হিসেবে তার কথা কানায় ধরা যাক। তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ তাকে দেখতেও পারে না, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই যেন সবার চোখের মণি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবণাঙ্কা। অন্যকে কি বা বলবে?
নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগে না। মায়ের পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে এইভাবে পড়ে থাকুক। সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন করা অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সে ঘুমানোর পর তার বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুইয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অজ্ঞাত রইল তার। তার মা পায়ের কালশিটে দাগ দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন স্নেহমাখা স্পর্শে। কপালে আদর এঁকে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড়মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ঝেড়েছে। সময় তখন দুপুর 1টা বেড়ে 48 মিনিট। এই সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ করা সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মোদ্দা কথা, সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু শারাফাত চৌধুরী ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততায় থাকুক, 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন তারা। তখন ভাইয়ের থেকে কাগজে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না তাদের, কারণ শাহাদাত চৌধুরী বাড়ির বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা খান তিনি, আর পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয়ই পরিবারকে সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে। গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতেই ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে শারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করায় সকলে মুখ চাওয়াচাই করলো। কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি ও। এ কথা শুনে শারাফাত চৌধুরী নিজে গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, এ কথা কারো অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরো ফাজিল হয়েছে সে। শাশুড়ি একটা মেরেছে কি না, তাতেই না খেয়ে কেটে কেটে ঢঙে পশরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে জানাকার দিয়েছে, এবার হাতি যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নাড়িয়েছে, তবে তার নামও সোহাইব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠছে না সে। খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়, ইচ্ছে করে দুনিয়ায় শুদ্ধ খেয়ে ফেলতে। এই কথা এটা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বোঝাবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে কখনো যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে রাখছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচু, বড় মা, শকাপু দেখেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশ চুমবে কিনা, যাবে না, যাবেও না, খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক করে বলেছে, এত ডাকাডাকি কি আছে? খাবে না, ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। এই লাউয়ের বাচ্চা কদু এই কথা বলে তার রাগটাকে আরো বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললেই বা কি হতো, সরি আমি আর মারবো না, খেতে আই। কিন্তু সে উল্টে তারা কথা বলে রাগ চটিয়ে দিয়েছে, মেজাজের ওপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বৃষ্টির মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কেউ দরজা নক করলো রুমের সামনে। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা,
সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শারাফাত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে, ওনার কোনো কথা ফেলতে পারে না। কারণ বাবাকে সে কতদিনই বা কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তো তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পর পর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশি ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আত্মরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদরে হয়েছিল, খুব সহজে তার ওপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগী মুখে দেখে ভয় পেত, খুব একটা কাছে ঘেঁষত না। এখনো তাই, অথচ সবকিছুতে শীতলের ওনাকে চাই, এখনো তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে চলে এলো, চেয়ার টেনে বসে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জি জনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সীতারার হাতের স্পেশাল ডিম ভোনা। শীতলও জানে ডিম ভোনা শুদ্ধির জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল, যেন কেউ ফেরত দেওয়ার কথা বলতে না পারে। তাই ডিমটাই আগে মুখে পড়ে দিল। বলা বাহুল্য, সে এমন ভাবে মনে রাগ মিটালো। মেয়ে ছেলে মানুষই দেখে সিমিন দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধ ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারোর নাম ধাম লেখা দেখলাম না তো, আমি কি করে জানবো এটা কার ডিম? মুরগি ভেবেই তো খেলাম। এই কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা কি আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রাও শুনে না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাই করলো। মার খেয়েও দুষ্টুমি কমে না এই পাজিমের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল। আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার চেঁচে নিজের পায়ে কোড়াল মারতে চায় তাহলে কি আর বা করার? অথচ শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন, তবে সেই হাসিটা ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। কথায় বলে, হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝাই হেরে যাওয়ার পাত্র নয় সে, সহজে হার মানে না ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত, অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক সে, এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না সে। কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধ বুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়। অথচ শীতল মনে খুশি মনে সুখে ডিমটার খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মধ্যে আর চোখে শুদ্ধ দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই সদ্য ভাইয়ের খাওন এত স্বাদকে? বড় ভাইয়ের ইশারায় শিমিন মেয়েকে আর কিছু বলে না, বরং গজগজ করে তাড়াতাড়ি করে ডিম ভেজে সুন্দর প্লেটে তুলে দিল।